আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের ক্লাস নেব। চ্যাপ্টার 2 এ কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এটা সকল বিভাগের জন্যই প্রযোজ্য। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ে আজকে আমরা প্রবলেম নম্বর 1 আলোচনা করব দ্বিতীয় ক্লাসে। প্রথম ক্লাসে আমরা সূত্র সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করেছিলাম যে সূত্রটা কিভাবে ইউজ হবে। আজকে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি অঙ্কটা করে দেখব যে সূত্রটার কিভাবে প্রয়োগ হবে। তার আগে বলে রাখি আমাদের অনলাইন ব্যাচে যদি যুক্ত হতে চান এখানে বিস্তারিত বলা আছে। হুম? তো এখানে কিভাবে আ কে পড়তে পারবে, কত টাকা দিতে হবে, কিভাবে পেমেন্ট করবেন এবং আমাদের প্রাইভেট গ্রুপের ভিতরে কি পাবেন, এই সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই তথ্যগুলো পড়ে দেখে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। তো আপনারা আ ততক্ষণে দেখে নেন। আমি আমাদের যে অন্য গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্য শিক্ষার্থীরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। তো চলুন তাহলে শুরু করা যাক। আপনারাও আপনাদের বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। যারা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছেন, অনার্স এবং প্রিলিমিনারি মাস্টার্স, তাদের এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা সকলের জন্যই সেম টু সেম। অতএব আপনারা সবাই এই সাবজেক্টটা পড়তে পারবেন। সো আমরা আজকে ১ম ক্লাসে, বেসিক ক্লাসে উপস্থিত হয়েছি। আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে যেমন বিজনেস স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, হ্যাঁ, বিজনেস ম্যাথ, তারপরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, মানে যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলোই যদি আমাদের কাছে প্রতিটি সাবজেক্ট মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান, সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। সো আমি এই ক্লাসটা আমাদের অন্যান্য শিক্ষার্থীদের শেয়ার করে দিচ্ছি যাদের এটা প্রয়োজন রয়েছে। আপনারাও আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন এই ক্লাসটা যাদের প্রয়োজন রয়েছে। ক্লাসটা শেয়ার শেষ হয়ে গেলে আমরা আমাদের মেইন ক্লাসে চলে আসব। তো একটু ওয়েট করেন। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই, তারপরে আপনাদের অঙ্ক শুরু করব। তো এই আমাদের ক্লাস। আমি আমার প্রোফাইলে শেয়ার করে দিচ্ছি আগে। তারপর আমাদের অন্যান্য গ্রুপ আছে। এটা আমাদের গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এছাড়াও আমাদের আলাদা আরো অনেকগুলো গ্রুপ রয়েছে। সেগুলো গ্রুপেও আপনারা আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো এই কয়েকটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ও, আমাদের প্রাইভেট গ্রুপেও শেয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীরাও এই ক্লাসটা দেখতে পাবে। প্রাইভেট গ্রুপ আমাদের এই যে এটা। তো আমাদের ক্লাস শেয়ার করা শেষ। এখন চলুন তাহলে আমরা অঙ্ক করি। তো আমরা আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় ক্লাসে প্রথম প্রবলেমটা আলোচনা করব আপনাদের জন্য। আমি দুঃখিত যে আমার ফোনে চার্জ নাই, সো চার্জে দিয়ে আপনাদের ক্লাস করতে হচ্ছে। সমস্যা নেই, আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। সো আমরা প্রবলেম নাম্বার 1 থেকে আলোচনা শুরু করব। আমাদের প্রবলেম 1 এ কি বলা হয়েছে আমরা একটু প্রশ্নটা পড়ে দেখি, তাহলেই বুঝতে পারবো। আমার পিডিএফটা লোড নিচ্ছে। পিডিএফটা যেই দিয়ে সফটওয়্যার দিয়ে ওপেন করতে হয়, এটা ওই সফটওয়্যার WPS অফিস। আপনারাও এটা ওপেন করতে পারেন। দেখেন আমার ফোন কিন্তু বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ? বন্ধ হওয়ার পর পুনরায় ফোন চালু করেছি। আমি সফটওয়্যারটাতে ঢুকেছি আর আমি যেখানে ছিলাম সেখানে আমাকে পুনরায় নিয়ে চলে আসা হয়েছে। অর্থাৎ এই সফটওয়্যারটাতে আপনার অনেক তথ্য কি করে রাখে? স্টোর করে রাখে যেন আপনি যেখানে ছিলেন যেগুলো ডাউনলোড করেছিলেন পরবর্তীতে খুঁজে পান, কোথায় পড়তেছিলেন। যদি ভুলে যান সেক্ষেত্রে আপনাকে আবার পুনরায় ঠিক ওই জায়গায় এনে রাখবে যে জায়গায় আপনি ভুলে গেছিলেন। তো এই বিষয়। চলুন এত কথা না বাড়িয়ে, অনেক সময় চলে গেল, আমরা আমাদের মেইন অঙ্কে চলে আসি। আমাদের প্রবলেম 1 এ বলা হয়েছে এ কস্ট অ্যাকাউন্ট অফ ইভানা ইভান ফেব্রিক্স, যাই হোক, বা মিনা লিমিটেড ফ্রম দ্য ফ্লোয়িং রিলিভেন্ট ইনফরমেশন। একটা কস্ট অ্যাকাউন্টের তথ্য দেওয়া রয়েছে ইভানা ফেব্রিক্সের বা ফেব্রিক্সের অথবা মিনা লিমিটেডের, যেগুলো প্রাসঙ্গিক। প্রিপেয়ার এ কস্ট শিট, আমাদের কি তৈরি করতে বলছে? কস্ট শিট। তো আমরা ইতিমধ্যে কি শিখেছি? কস্ট শিটের সূত্র শিখেছি। আমাদের এখানে তথ্য দেওয়া আছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ১ লক্ষ, ডাইরেক্ট লেবার, অন্যান্য তথ্য দিয়ে দিয়েছে। রিকোয়ার্ড বা করণীয়তে বলছে আমাদের কি বের করতে হবে। প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ সেলস, আর পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অফ অন দ্য সেলস। তো এই ৬টা বিষয়
বের করতে হবে। তো চলুন তাহলে আমরা শুরু করি। সো আমরা কস্ট শিট তৈরি করার জন্য আমি কি বলেছিলাম, প্রথমে ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে অঙ্ক শুরু করব। আমাদের এখানে ব্যক্তি বা কোম্পানিকে মিনা লিমিটেড, তাহলে আমরা এখানে ব্যক্তি বা কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি MEENA, মিনা লিমিটেড এলটিডি লিমিটেড। কি বের করব, কস্ট শিট বের করব। তাহলে লিখবো STATEMENT, স্টেটমেন্ট অফ কস্ট শিট, কস্ট SHEET, স্টেটমেন্ট অফ কস্ট শিট। আচ্ছা, ভালো কথা। এখন কি বলছে দেখেন তো, এখানে বলছে যে কস্ট শিট বের করার জন্য সময়ের কথা উল্লেখ নাই, তাহলে ফর দ্য ইয়ার এন্ডেড লিখে দেবো December 31 শেষ। যেহেতু সময়ের কথা উল্লেখ নাই, তাহলে আমরা লিখে দেবো ফর দ্য ইয়ার, ইয়ার ইন্ডেড ENDED, ইন্ডেড 31 ডিসেম্বর শেষ। যেহেতু আমাদের সময়ের কথা প্রশ্নের ভিতরে কি নাই, উল্লেখ নাই। এরপরে আমাদের পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে আমরা কি করে দেবো, সুন্দর করে একটা ছক টেনে দেবো। সো আপনারা স্কেল দিয়ে দিতে পারেন, আমি এমনি দিয়ে দিলাম। তো কস্ট শিটের জন্য দুইটা কলামও দেয় অনেকে, আবার একটা কলামও দেয়। আপনি চাইলে একটা বা দুইটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন তাহলে শুরু করি। এখানে অ্যাকাউন্ট টাইটেলস ACCOUNT, অ্যাকাউন্ট TITLES, টাইটেলস, আর এখানে হবে আমাদের টাকা। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে আমি কি বলেছিলাম, চোখ বন্ধ করে কি দিয়ে শুরু করব, ওপেনিং র ম্যাটেরিয়ালস দিয়ে শুরু করব। সো আমাদের প্রশ্নটাতে যতগুলো ইনফরমেশন রয়েছে সবগুলো এতটুকুই, এই ছকের ভিতরেই, আর ছকের বাইরে কিন্তু কোনো ইনফরমেশন নাই। ছকের উপরে ইনস্ট্রাকশন আছে, ছকের নিচে আমাদের প্রশ্ন রিকোয়ারমেন্ট আছে। তার মানে ইনফরমেশনগুলো সব কোথায় আছে, এই যে টেবিলের মধ্যে আছে। তো টেবিলে দেখতে পাচ্ছি আমরা অনেক তথ্য দেওয়া আছে, কিন্তু ওপেনিং র ম্যাটেরিয়ালস দেওয়া নাই। না থাকলে দেখি আমরা পারচেস দেওয়া আছে কিনা। অঙ্কের মধ্যে দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি অন কস্ট, অফিস অন কস্ট, সেলিং অন কস্ট, আর প্রফিট দেওয়া আছে। অর্থাৎ আমরা যে শুরু করব অপারেটিং র ম্যাটেরিয়ালস দিয়ে, এখানে অঙ্ক নাই ওপেনিং র ম্যাটেরিয়ালস অঙ্কে। পারচেস দেওয়া নাই, ক্যারিজ ইন, ফ্রাইড ইন, অ্যাবনর্মাল লস দেওয়া নাই, পারচেস রিটার্ন, ডিসকাউন্ট, স্ক্র্যাপ লস দেওয়া নাই, ইন্ডিং র ম্যাটেরিয়ালস দেওয়া নাই। তার মানে এই অংশে আমাদের কি পণ্য ক্রয় সংক্রান্ত তথ্য, অর্থাৎ র ম্যাটেরিয়াল ইউজড এর যে ইনফরমেশনগুলো, 1 নম্বর টপিকে র ম্যাটেরিয়াল ইউজড এর ইনফরমেশনগুলো দেওয়া নাই। তাহলে আমরা 2 নম্বর টপিকে দেখি যে র ম্যাটেরিয়াল ইউজড-এর সাথে কি করতে হয়, সবগুলো ডাইরেক্ট খরচ, ওয়েজ, লেবার ওয়েজ, প্রোডাকশন, চার্জেবল এক্সপেন্স, এগুলো সব যোগ করতে হয়। এগুলো আছে দেখেন, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে র ম্যাটেরিয়াল ইউজড এর ইনফরমেশন দেওয়া নাই। আমাদের এখানে সরাসরি প্রাইম কস্ট বের করার জন্য যে ইনফরমেশনগুলো সেগুলো দেওয়া আছে। এখন আমরা একটু প্রশ্ন দেখতেছি, প্রশ্নেই কিন্তু আমাদের আবার কি করা হয়েছে, বলা হয়েছে প্রাইম কস্ট বের করতে, রিকোয়ারমেন্ট 1। অর্থাৎ র ম্যাটেরিয়াল ইউজ থেকে আমাদের অঙ্ক তারা ইনফরমেশন দেয়নি, তাহলে না দিলে নাই। আমরা সরাসরি র ম্যাটেরিয়াল ইউজড এর যে পরের ইনফরমেশনগুলো সেগুলো, অর্থাৎ র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে কি কি যোগ করতে হয়, যতগুলো ডাইরেক্ট খরচ রয়েছে তাহলে সেগুলোকে যোগ করতে হয়। যতগুলো ডাইরেক্ট খরচ রয়েছে, ডাইরেক্ট খরচের মধ্যে কি কি যোগ বিয়োগ হয়, ডাইরেক্ট খরচের মধ্যে কি কি যোগ বিয়োগ হয়, অল ডাইরেক্ট এক্সপেন্স, যতগুলো ডাইরেক্ট খরচ রয়েছে সবগুলো যোগ হয়। এরপরে ওয়েজ, তারপরে লেবার ওয়েজ, প্রোডাকশন ওয়েজ, চার্জেবল ওয়েজ, এইগুলো সবগুলো কি হয়, প্রাইম কস্টের সাথে যোগ হয়। তাহলে দেখি তো এখানে ডাইরেক্ট খরচের মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, এই দুইটা আছে, আর অন্য কোনো তথ্য দেওয়া নাই। হ্যাঁ, তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস দেওয়া আছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা লিখবো DIRECT, ডাইরেক্ট, MATERIALS, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস দেওয়া আছে কত, 1 লক্ষ টাকা। যেহেতু র ম্যাটেরিয়াল ইউজ দেওয়া নাই, তাই আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল দিয়ে শুরু করছি। এর সাথে আবার যোগ হয়ে যাবে ডাইরেক্ট যতগুলো খরচ রয়েছে, ডাইরেক্ট লেবার রয়েছে, তাহলে DIRECT, ডাইরেক্ট LABOUR, কি দেওয়া আছে, ডাইরেক্ট লেবার দেওয়া আছে। এখন ডাইরেক্ট লেবার কত দেওয়া আছে, 80% অফ মেটেরিয়ালস। এই যে ডাইরেক্ট মেটেরিয়ালস দেওয়া আছে 1 লক্ষ টাকা, এটার 80%, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 লক্ষ ইন্টু 80%, তার মানে হয়ে যাবে কয় হাজার, 80,000 টাকা হয়ে যাবে। আর ডাইরেক্ট খরচের মধ্যে কি আছে, ডাইরেক্ট সংক্রান্ত কোনো খরচ নাই। তাহলে আমাদের আর কি ওয়েজ আছে, আমাদের এখানে ওয়েজ নাই, আমাদের এখানে লেবার ওয়েজ নাই, প্রোডাকশন ওয়েজ নাই, চার্জেবল ওয়েজ নাই, এখানে ইনফরমেশনগুলো নাই। তাহলে আমাদের এই হিসাবটা এখানেই কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তাহলে 1 নম্বর এন্ট্রিতে আমরা কি বের করতাম, র ম্যাটেরিয়াল ইউজ। 2 নম্বরে আমরা কি বের করতাম, প্রাইম কস্ট। তবে রিকোয়ারমেন্ট 1 এ আমাদের এখানে কি করতে বলছে, প্রাইম কস্ট বের করতে বলছে। রিকোয়ারমেন্ট 1 এ আমাদের কি করতে বলছে, প্রাইম কস্ট বের করতে বলছে। তাহলে আমরা
1 নম্বরে লিখে দিচ্ছি প্রাইম কস্ট, PRIME, প্রাইম COST। এটা কিন্তু আমরা 2 নম্বরে লিখতাম, আমি এখানে ছোট করে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এটা হিসাবের বাইরে, ওটাকে রাফ ধরে নেবেন। 2 নম্বরে 1 নম্বরে আমরা র ম্যাটেরিয়াল ইউজড বের করতাম, 2 নম্বরে প্রাইম কস্ট বের করতাম। এখানে রিকোয়ারমেন্ট 1 এ যেহেতু প্রাইম কস্ট বের করতে বলছে তাই এটা করছি। এখন প্রাইম কস্টের পরে কি কি বের করতে হবে এটা আমরা এমনিতেই জানি, আমাদের আর প্রশ্নে দেখার দরকার নাই। ঠিক আছে, তাহলে প্রাইম কস্টের সাথে ডাইরেক্ট খরচের সাথে কি করতে হয়, এখন ইনডাইরেক্ট খরচগুলো যোগ করে নিতে হয়। তাহলে যতগুলো ইনডাইরেক্ট খরচ রয়েছে সবগুলোই আমরা যোগ করে নেব। ইনডাইরেক্ট খরচের ভিতরে কি কি থাকে, ফ্যাক্টরি ওভারহেড, ইনডাইরেক্ট এক্সপেন্স, প্রোডাকশন ওভারহেড, ফ্যাক্টরি সাপ্লাইজ, মিসেলেনিয়াম ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্কস ম্যানেজার স্যালারি, টুলস আর ডিপ্রিসিয়েশন থাকলে বিয়োগ হয়ে যায়। তার মধ্যে এখানে কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, এটা হচ্ছে ফ্যাক্টরি অন কস্ট, এটাই হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এই প্রাইম কস্টের সাথে যোগ করে দেবো কি, FACTORY, ফ্যাক্টরি ওভারহেড বা অন কস্ট বা যে কোনো একটা লিখে দিলেই হয়ে গেল। অন কস্টে লিখে দিই COST, অন কস্ট। এখন কত দিছে, 50% অফ ডাইরেক্ট লেবার। এই যে ডাইরেক্ট লেবারের টাকাটা কত পাইছি, ডাইরেক্ট লেবার পাইছি এই 80,000। এই যে 80,000 টাকা পাইছি এইটার হচ্ছে 50%, 80,000 টাকার 50%, তাহলে কত হয়ে যাবে, 40,000 টাকা হয়ে যাবে। আর অন্য কোনো তথ্য দেওয়া আছে, ফ্যাক্টরি কস্ট শেষ, অফিস অন কস্ট, এটা হচ্ছে হচ্ছে এই যে আমাদের সেল সংক্রান্ত খরচ, সেলিং অন কস্ট সেল সংক্রান্ত খরচ, প্রফিট তো আসবেই না, তার মানে এখানে আর কোনো এন্ট্রি নাই, তাহলে এটা এখানেই শেষ প্রাইম কস্ট। প্রাইম কস্ট থেকে 3 নম্বরে চলে আসে কি, আমাদের হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। তো 2 নম্বরে আমাদের কি চেয়েছে, ফ্যাক্টরি কস্ট চাইছে, তাহলে আমরা লিখব FA, এই যে এখানে প্রশ্নে আমাদের ফ্যাক্টরি কস্ট চাইছে, FA, এই যে ফ্যাক্টরি কস্ট চাইছে, FACTORY, ফ্যাক্টরি কস্ট COST। তাহলে ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি অন কস্ট, এই দুইটা ইনফরমেশন লেখা শেষ। এখন আমাদের বাকি ইনফরমেশনগুলো লিখতে হবে। ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি কস্টের সাথে আমরা জানি চোখ বন্ধ করে ওপেনিং ওয়ার্কিং প্রসেস লিখব এবং বিয়োগ করে দেব এন্ডিং ওয়ার্কিং প্রসেস। তাহলে চোখ বন্ধ করে কি লিখব, ওপেনিং ওয়ার্কিং প্রসেস, OPENING, ওপেনিং WORK, ওয়ার্ক ইন প্রসেস, PROCESS। আর বিয়োগ করে দেবো চোখ বন্ধ করে ENDING, ইন্ডিং, WORK, ওয়ার্ক ইন প্রসেস, PROCESS। ফ্যাক্টরি কস্টের সাথে চোখ বন্ধ করে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করে দিয়ে এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করে দেবো। এখন আমাদের এখানে দেখেন ইনফরমেশন অফিস কস্ট, সেলিং কস্ট, প্রফিট আছে, তার মানে ওপেনিং ওয়ার্কিং প্রসেস ও 0। ফ্যাক্টরি কস্ট কত আসবে তাহলে দেখেন তো, প্রাইম কস্টের হিসাবটা করিনি। 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আর 80,000 টাকা আমাদের ডাইরেক্ট লেবার, তাহলে আমাদের প্রাইম কস্ট আসবে 1,80,000 টাকা। এই 1,80,000 টাকার সাথে ফ্যাক্টরি কস্ট 40,000 যোগ হয়ে গেলে ফ্যাক্টরি কস্ট আসবে আমাদের 2,20,000 টাকা। ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এন্ডিং ওয়ার্কিং প্রসেস নাই, মানে শূন্য, যেহেতু শূন্য আছে তাই এখানে 3 নম্বরে আমাদের কি বের করতে বলছে, কস্ট অফ প্রোডাকশন। আর 4 নম্বরে আমাদের কি বের হইতো, এটা কিন্তু 3 নম্বরে বের হইতো, 4 নম্বরে আমাদের কি বের হইতো, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা কস্ট অফ গুডস প্রোডাকশন। কস্ট অফ গুডস প্রোডাকশন আর কস্ট অফ প্রোডাকশন একই কথা, তাহলে আমাদের এখানে চলে আসতেছে COST, কস্ট অফ প্রোডাকশন, PRODUCTION, কস্ট অফ প্রোডাকশন কত, 2,20,000 টাকায়, 2,20,000 টাকায়, কারণ ওয়ার্কিং প্রসেস সম্পর্কিত কোনো তথ্য দেওয়া নাই। এখন ওয়ার্কিং প্রসেসের সাথে আমরা কি করি, কস্ট অফ গুডস প্রোডাকশনের সাথে ওপেনিং ফিনিশ গুডস এবং এন্ডিং ফিনিশ গুডস কি করি, যোগ করি, যোগ বিয়োগ করি। তাহলে আমরা যোগ লিখে দেবো ওপেনিং ফিনিশ গুডস, OPENING, এটা মুখস্থ লিখি আমরা, হ্যাঁ, ওপেনিং FINISHED, ফিনিশ GOODS, ফিনিশ গুডস। তারপরে বিয়োগ করে দিই এন্ডিং, ENDING, এন্ডিং FINISHED, ফিনিশ GOODS। এখন ফিনিশ গুডস সংক্রান্ত কোনো তথ্য দেওয়া নাই, তাহলে কস্ট অফ গুডস প্রোডাকশনের সাথে ফিনিশ গুডস যোগ বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড আসবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আসবে। তো কস্ট অফ গুডস সোল্ড কি আমাদের প্রশ্ন বের করতে বলছে, কস্ট অফ সেলস বের করতে বলছে।
তাহলে কস্ট অফ সেলস বা হচ্ছে টোটাল কস্ট, কস্ট অফ সেলস মানে হচ্ছে টোটাল কস্ট। হ্যাঁ, তো এটা তো আমাদের পরে বের হবে, তো আগে কস্ট অফ গুড সোল্ড হবে, কিন্তু কস্ট অফ গুড সোল্ড বের করতে বলেনি। তাহলে 3 নাম্বার না দিয়ে এটা এমনি লিখে দিই সিওএসটি, এটার অ্যামাউন্ট নাই, সিওএসটি কস্ট অফ গুডস, জি ডাবল আই গুডস, এস ও এল ডি, কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ডের সাথে অপারেটিং যতগুলো খরচ রয়েছে সবগুলোই কি করতে হয়, যোগ করতে হয়। তো এখানে দুইটা আছে, অফিস আর সেলিং এক্সপেন্স আছে, তাহলে যোগ করে দেব অফিস, অফিস অন কস্ট, ও এফ এফ আই সি, অফিস, পণ্য বিক্রয় সংক্রান্ত যে খরচগুলো রয়েছে সেগুলো যোগ হয় কস্ট অফ গুড সোল্ডের সাথে। তাহলে অফিস কি ছিল, অন কস্ট, সিওএসটি, অফিস অন কস্ট কত আছে, 75% অফ ফ্যাক্টরি অন কস্ট। তাহলে ফ্যাক্টরি অন কস্টের সাথে এই যে ফ্যাক্টরি কস্ট আছে কত, সরি ফ্যাক্টরি অন কস্ট, ফ্যাক্টরি কস্ট না ফ্যাক্টরি অন কস্ট, এই ফ্যাক্টরি অন কস্ট আছে কত 40,000। তাহলে ফ্যাক্টরি অন কস্টের উপর মানে 40,000 টাকার উপর কত পার্সেন্ট, 75% অন ফ্যাক্টরি অন কস্ট, 75% মানে হচ্ছে 30,000 টাকা, মানে কত 30,000 টাকা। আরেকটা রয়েছে যোগ করতে হবে এখানে, সেলিং অন কস্ট, তাহলে SELLING, সেলিং, এটা পণ্য বিক্রয় সংক্রান্ত খরচ, সেলিং অন সিওএসটি কস্ট। এটা কি দেওয়া আছে দেখেন তো, 50% অফ অফিস অন কস্ট, তাহলে অফিস অন কস্ট বাইর হয়েছে কত 30,000, এই যে 30,000 টাকা রয়েছে এইটার হচ্ছে 50%, তাহলে 30,000 টাকার 50% হচ্ছে 15,000 টাকা। তো দুইটাই যদি আমরা যোগ করে দিই তাহলে আসবে কত, আচ্ছা কস্ট অফ গুড সোল্ড হচ্ছে 2,20,000 টাকা, এখানে টোটালটা লিখে দিচ্ছি, দুইটা যোগ করলে হয়ে যাবে আমাদের 45,000 টাকা। তাহলে এটা এখানে শেষ, কারণ আর পণ্য বিক্রয় সংক্রান্ত অন্য কোনো খরচ নাই। তাহলে 4 নম্বরে আমাদের যেটা বের করতে বলছিল কস্ট অফ সেলস, সিওএসটি, কস্ট অফ, এটা 5 নম্বরে আমাদের বের হইতো, কস্ট অফ সেলস, SALES। আচ্ছা কস্ট অফ সেলসকে আবার কি টোটাল কস্ট বলা হয়, TOTAL, টোটাল, সিওএসটি। কস্ট অফ সেলসকে কি বলা হয়, টোটাল কস্ট বলা হয়, কস্ট অফ সেলস। এখন কস্ট অফ সেলস এটা কিন্তু আমাদের বের হইতো কখন, 6 নাম্বার এন্ট্রিতে। হ্যাঁ, তো কস্ট অফ সেলসের সাথে যোগ করতে হয় প্রফিট, বিয়োগ করতে হয় লস, আমরা জানি। তো এখানে আমাদের প্রফিট আছে 25% অফ সেলস, বিক্রয়ের উপর, এই যে, আচ্ছা বিক্রয়ের টোটাল হিসাবটা আমরা এখানে করে দিই, 2,20,000 আর হচ্ছে আমার 45,000, তাহলে আসবে 2,65,000 টাকা। এখন কস্ট অফ সেলসের সাথে যোগ করে দিতে হয় PROFIT, প্রফিট, প্রফিট হচ্ছে 2,65,000 টাকার উপর কত পার্সেন্ট, 25%। তাহলে বলা আছে সেলস, প্রফিট হচ্ছে 25% অফ সেলস। আচ্ছা বিক্রির 25%, বিক্রির সেলসের 25%, টোটাল কস্টের না, সরি, তাহলে এখানে তো একটু ভেজাল হয়ে গেল। তো যদি অঙ্কে বলে যে বিক্রয়ের, বিক্রি তো এখন আমাদের বেড়ে হয়নি, যদি বলা হয় সেলস বিক্রয়ের, তাহলে সেক্ষেত্রে এটা পার্সেন্টেজটা না হয়ে 25টা উপরে হয়, 75টা নিচে হবে। বুঝতে পেরেছেন? আমি আপনাদের বলি, এখানে দেখেন প্রফিট বলা হয়েছে 25% অফ সেলস, বিক্রয়ের 25%, আমাদের কি বিক্রি বাইর হয়েছে, হয়নি, আমাদের কি বের হয়েছে টোটাল কস্ট বাইর হয়েছে, এরপরে প্রফিট যোগ করে তারপরে বিক্রয় হবে। কিন্তু আমাদের এখানে আগেই বলে দিয়েছে কি বিক্রয়ের 25%। এখন বিক্রয়ের 25% কিভাবে বের করবেন, বিক্রয়ের 25% যদি বলা থাকে, যত পার্সেন্টের কথা বলা থাকবে ওই সংখ্যাটা উপরে থাকবে, যেমন 25 বলা হয়েছে 25টা উপরে, আর নিচে 100 থেকে 25 বিয়োগ হয়ে যাবে। যদি বলা হয় বিক্রয়ের 20% তাহলে উপরে থাকবে 20, নিচে থাকবে 80। যদি বলা হয় বিক্রয়ের 10% তাহলে উপরে থাকবে 10, নিচে থাকবে 90। এটা কি ক্লিয়ার? বিক্রয়ের কথা বলা হয়েছে, তাহলে টোটাল কস্টের সাথে বা কস্ট অফ সেলসের সাথে কি করতে হয়, এইভাবে হিসাব করতে হয়। আপনারা কি ক্লিয়ার? যদি বিক্রয়ের মানে উপর 50%-এর কথা বলা হয় তাহলে উপরে 50, নিচে 100 থেকে 50 যে গেলে 50 হবে। তাহলে 2,65,000-কে 75 ভাগ করে 25 দিয়ে যদি গুণ করি তাহলে আসবে 88,333। তাহলে এই এন্ট্রিটা এখানেই শেষ। তাহলে দুইটা একসাথে যদি যোগ করে দিই
যোগ অবশ্যই করতে হবে, তাহলে এখানে SALES সেলস আছে। আমি আন্তরিকভাবে দুঃখিত বিদ্যুৎ চলে যাওয়ার কারণে হয়তোবা আপনারা শুনতে পাচ্ছেন না। এখন দেখা যাচ্ছে কিনা আপনারা একটু দেখেন। আচ্ছা, তাহলে সেলস পেয়ে গেলাম আমরা 2,65,000 আর 88,000 এর সাথে, তাহলে আসতেছে 3,53,333। এতটুকু পর্যন্ত আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে, এটার জন্য আমাদের আর রকেট সায়েন্স খাটাইতে হবে না। এরপরে 6 নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে আমাদের, পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অফ সেলস অন সেলস, মানে আমাদের বের করতে বলা হয়েছে যে পার্সেন্টেজ অফ টোটাল কস্ট, টোটাল কস্টের পার্সেন্টেজ কত হবে, কস্ট অফ সেলস, সরি, পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অফ সেলস, টোটাল কস্ট অফ সেলসের পার্সেন্টেজ কত হবে অন সেলস, সেলসের উপর। তাহলে আমরা এখানে বের করি 6 নম্বরে, পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অফ সেলস বা কস্ট অফ সেলস বের করছিলাম না এখানে, কোথায়, কস্ট অফ সেলস, পার্সেন্টেজ অফ COST, কস্ট অফ, এই যে এখানেই বের করছিলাম, কস্ট অফ সেলস, SALES, পার্সেন্টেজ অফ কস্ট অফ সেলস। এটার সূত্র একদম সহজ, পার্সেন্টেজ অফ কস্ট অফ সেলস যখন বলবে কার উপর, অন সেলসের উপর, এই যে প্রশ্নে বলা হয়েছে অন সেলস, তো অন সেলস যার কথা থাকবে সেলস, তাহলে অন সেলস বা অন্য কোনো এন্ট্রি থাকলে সেখানে অনটাকে নিচে লিখে দিতে হবে, যেমন SALES সেলসের কথা বলছে। কার পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে, কস্ট অফ সেলস, এই যে টোটাল কস্ট অফ সেলস, পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অফ সেলস, এই যে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কস্ট অফ SALES সেলস ইন্টু লিখে দেব 100। এখন কস্ট অফ সেলস কত, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট হচ্ছে 2,65,000, টোটাল সেলস হচ্ছে 3,53,333 ইন্টু 100। তো এটাকে আপনারা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন, করলে আসবে 75%। বুঝতে পেরেছেন? আর প্রফিট যেহেতু 25% করছে, তাহলে বাকিটা 75% এমনি হবে, এটা আর বলার কোনো দরকার নাই। তো আশা করা যায় এই অঙ্কটা বুঝতে পেরেছেন। এভাবেই যদি আপনারা চান সম্পূর্ণ বইটি আপনাদের বুঝিয়ে দিতে, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, সেক্ষেত্রে আপনারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। অনলাইন প্রাইভেট ব্যাচে কিভাবে যুক্ত হবেন এবং প্রাইভেট গ্রুপের ভিতরে কি কি পাবেন, এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে। এখানে দেখেন সব ডিটেলস দেওয়া রয়েছে, এবং প্রাইভেট গ্রুপে কিভাবে যুক্ত হবেন, টাকা কিভাবে দিবেন, এখানে দেওয়া রয়েছে। এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।